প্রিয় শিক্ষার্থী, আমাদের পাঠশালা ক্লাসে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছো। আজ তোমাদের মাঝে হিসাব বিজ্ঞান বিষয়ের নবম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করছি। ইতিমধ্যে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের কতিপয় অধ্যায় পড়েছ। লেনদেন, দুতরফা দাখিলা পদ্ধতি, হিসাব, মুনাফা জাতীয় ও মূলধন জাতীয় লেনদেন। প্রিয় শিক্ষার্থী, এই অধ্যায়গুলোর জন্য কোনো নির্দিষ্ট কোনো বইয়ে হিসাব সংরক্ষণ করা কি হয়েছিল? উত্তরে বলবা নিশ্চয়ই না। তাহলে আসো আজ আমরা এমন একটি অধ্যায় নিয়ে আলোচনা করি যে অধ্যায়টিতে হিসাব বিজ্ঞানের নিয়ম ও নীতি অনুযায়ী লিখিতভাবে বিভিন্ন লেনদেন লিপিবদ্ধ করে রাখা হয়। তাহলে বলো তো, আজকের অধ্যায়ে বিষয় শিরোনাম কি হতে পারে? ঠিক তাই, জাবেদা। তাহলে আসো আজ আমরা আলোচনা করি জাবেদা নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আজকের আলোচ্য বিষয় জাবেদা। তাহলে প্রথমেই আসো আমরা এই জাবেদা নিয়ে একটু জাবেদার এই অধ্যায় থেকে আমরা কি কি আজকে তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়গুলো একটু জেনে নিই। আমরা প্রথমেই আলোচনা করব জাবেদার সংজ্ঞা, নমুনা ছক ও সাধারণ জাবেদা দাখিলা প্রদানে বিবেচ্য বিষয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের পাঠ উপকরণটিগুলো হাতের কাছে রেখে নাও, তার মধ্যে খাতা, কলম এবং স্কেল। তাহলে আসো আজ আমরা প্রথমেই তোমাদের মাঝে আলোচনা করি আজকের এই অধ্যায়, এই পাঠ শেষের আমরা কি কি শিখতে পারব। এই পাঠ শেষে তোমরা যা জানতে পারবা সেগুলো হলো জাবেদার সংজ্ঞা জানতে পারবে, জাবেদার নমুনা ছক আঁকতে পারবে, সাধারণ জাবেদা করার কৌশল জানতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা যে জিনিসগুলো এই অধ্যায় থেকে জানতে পারবো সেই অধ্যায়ের শিখন ফল জাবেদার সংজ্ঞা, জাবেদার নমুনা ছক, সাধারণ জাবেদা করার কৌশল। এই পর্যায়ে প্রথমে আমরা জাবেদার সংজ্ঞা শেখার চেষ্টা করছি। তোমরা বোর্ডের দিকে একটু তাকাও এবং একটু লক্ষ্য করো মনোযোগ সহকারে যে জাবেদার সংজ্ঞায় দেখা যাচ্ছে লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় বা লিপিবদ্ধ করা হয় তাকে জাবেদা বলে। প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় একটু তুলে নিও সংজ্ঞাটি। আমি আবারও তোমাদের সুবিধার্থের জন্য বলছি, লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রম অনুসারে ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। তোমাদের মাঝে একটি প্রশ্ন দাঁড়াতে পারে। প্রশ্নটা কি? প্রশ্নটা হলো ডেবিট ক্রেডিট পক্ষ, এরপরে প্রশ্ন হতে পারে তারিখের ক্রম অনুসারে। এই দুটা জিনিস কি? তোমাদের প্রশ্নের উত্তরে আমি বলছি এবং একটু বোর্ডে লেখার চেষ্টা করছি, একটু দেখে নাও। ডেবিট ক্রেডিট পক্ষ দুটি এটি মূলত নতুন কিছু নয়। আমরা ইতিমধ্যে তোমাদের পূর্বের অধ্যায়ে বলেছিলাম লেনদেন একটি অধ্যায়। কি আলোচনা করেছিলাম তোমাদের সাথে? লেনদেন। এই অধ্যায়ে তোমরা দেখতে পাচ্ছ দুটি শব্দ রয়েছে। কি কি শব্দ রয়েছে? একটি হলো লেন, আরেকটি হলো দেন। আমরা এখান থেকে জেনেছিলাম যে দুটি পক্ষ বিদ্যমান। লেনদেনে কয়টি পক্ষ বিদ্যমান? দুটি পক্ষ বিদ্যমান। তাহলে আসো যে একটি পক্ষ, প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম প্রথম পক্ষ ডেবিট, দ্বিতীয় পক্ষ হবে ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা জাবেদার সংজ্ঞায় যে জিনিসটা দেখতে পাচ্ছি ডেবিট ক্রেডিট পক্ষ বিশ্লেষণ। তাহলে আসলে জাবেদায় আমরা পূর্বকার অধ্যায় লেনদেনের দুটি পক্ষ লিখে রাখবো। প্রথম পক্ষ হবে ডেবিট, দ্বিতীয় পক্ষ হবে ক্রেডিট। এবার আসো প্রিয় শিক্ষার্থী, ক্রমানুসারে অর্থ কি? তোমরা একটু খেয়াল করে দেখো। মনে করো জানুয়ারি মাসের
জানুয়ারি মাসের 1 তারিখে একটি লেনদেন সংঘটিত হয়েছে। অনুরূপভাবে জানুয়ারি মাসের 5 তারিখে আরেকটি লেনদেন সংঘটিত হয়েছে। সর্বশেষ জানুয়ারি মাসের 10 তারিখে আরেকটি লেনদেন সংঘটিত হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তারিখের ক্রম অনুসারে অর্থ হলো তোমাকে অবশ্যই জানুয়ারির 1 তারিখের পরে জানুয়ারির 5 তারিখের লেনদেনটি লিপিবদ্ধ করতে হবে, তাহলে তারিখের ক্রম অনুসারে রক্ষা হবে। যদি কোনো শিক্ষার্থী জানুয়ারির 1 তারিখের পরে কোনো ক্রমে জানুয়ারির 10 তারিখ লিখে ফেলো, তাহলে এটা তারিখের ক্রম অনুসারে লঙ্ঘিত হবে এবং জাবেদা সংজ্ঞা অনুযায়ী এটি ভুল হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই আলোচনা থেকে দুটো জিনিস ক্লিয়ার হলাম যে সংজ্ঞাগত দিক থেকে আমরা লেনদেনের দুটি পক্ষ ডেবিট ও ক্রেডিট এবং তারিখের ক্রম অনুযায়ী। এই জিনিসটি নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা খাতায় চট করে তুলে নাও এবং তোমাদের স্কুল খোলার পরে শিক্ষকের কাছ থেকে বিষয়টি অবগত হয়ে নেবে। এবার আসো, আমরা বলেছি সংক্ষিপ্ত ব্যাখ্যা থাকবে, প্রাথমিকভাবে লেখা হবে। তাহলে আমরা ডেফিনেশন বা সংজ্ঞা থেকে আরেকবার মিলিয়ে নেই। লেনদেনের ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। তার প্রিয় শিক্ষার্থী, আমরা জাবেদার সংজ্ঞাটি জানতে পারলাম। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এবার আসো, জাবেদাকে অন্য কতিপয় নামে অভিহিত করা হয় যেটা আমাদের জানা প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি জাবেদাকে সহায়ক বই, প্রাথমিক বই, খসড়া বই নামে অভিহিত করা হয়। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন করা হয়, প্রিয় শিক্ষার্থী, জাবেদাকে কি কি নামে অভিহিত করা হয়, নিঃসন্দেহে তোমাদের বলতে আর কষ্ট হবে না যে জাবেদাকে সহায়ক বই, প্রাথমিক বই, খসড়া বই নামে অভিহিত করা হয়। তাহলে চলো আমরা ক্লাসটিকে আরেকটু আগে এগিয়ে নেই। এই পর্বে আমরা যেহেতু লেনদেনগুলোকে গাণিতিকভাবে হিসাবের একটি ছকে উপস্থাপন করব, এই উপস্থাপন করাটাই হলো জাবেদা। অর্থাৎ আমি তোমাদের এখানে যেটা দেখানোর চেষ্টা করেছিলাম, প্রথম পক্ষ ডেবিট, দ্বিতীয় পক্ষ ক্রেডিট। আসলে আমরা এখানে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ লিখব, লিখে আমরা ডেবিট দিকে টাকা লিখব এবং সমপরিমাণ টাকা ক্রেডিট দিকে লিখব। এটাই মূলত জাবেদার মূল কাজ, আর বাকি কাজগুলো ইতিমধ্যে তোমরা জেনেছ। তাহলে আসো, জাবেদার নমুনা ছকটি আমরা একটু দেখি এবং খাতায় চট করে তুলে ফেলি। জাবেদার নমুনা ছকে তোমরা দেখতে পাচ্ছ, জাবেদার ছকে 5টি গড় রয়েছে। জাবেদার ছকে কয়টি গড় থাকবে? 5টি গড় থাকবে। তাহলে 5টি গড়ের একটু বর্ণনা দেখে নাও। 5টি গড়ের মধ্যে প্রথম যে ঘরটি রয়েছে তার নাম তারিখ, অর্থাৎ যে তারিখে লেনদেনটি সংগঠিত হবে সেই তারিখটি আমরা এখানে লিখব। জানুয়ারি 1 হলে জানুয়ারি 1 লিখব, পরবর্তীতে জানুয়ারি 5 হলে জানুয়ারি 5 লিখব। প্রিয় শিক্ষার্থী, তারিখ নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকার কথা নয়। আসো আমরা দ্বিতীয় ঘরের দিকে চলে যাই। দ্বিতীয় ঘরের মধ্যে লেখা আছে হিসাবের নাম ও ব্যাখ্যা। হিসাবের নাম ও ব্যাখ্যা, এই বিষয়টি আমরা বলেছিলাম প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকবে, প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ। আমরা এই হিসাবের নাম ও ব্যাখ্যায় প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ লিখব। ফর এক্সাম্পল, আমি যদি তোমাদের সামনে বলি, বেতন দেওয়া হলো 5,000 টাকা। তাহলে বেতন দেওয়া হলো 5,000 টাকা। এখানে তোমাদের দুটি পক্ষ হলো, প্রথম পক্ষ বেতন, দ্বিতীয় পক্ষ হলো নগদান হিসাব। তাহলে আমরা যদি তোমাদেরকে দুটি পক্ষ লিখে বোঝাতে চেষ্টা করি, তাহলে বেতন প্রদান 5,000 টাকা। এই 5,000 টাকা এই লেনদেনটি যখন আমরা জাবেদার নমুনা ছকে উপস্থাপন করব, তখন আমরা এখান থেকে বেতন একটা হিসাব পাবো, নগদান টাকা চলে গেছে, নগদান হিসাব পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই লেনদেনটিকে যখন আমরা জাবেদার ছকে উপস্থাপন করব, তখন আমরা কি লিখব? বেতন হিসাব, নগদান হিসাব। তোমরা এই ছকের এই ঘরটি নিয়ে তোমাদের
বুঝতে যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, আমি আবার তোমাদের জন্য পুনরায় আলোচনা করছি। তাহলে হিসাবের নাম ও ব্যাখ্যার ঘরে আমরা মূলত প্রতিটি লেনদেনের দুটি পক্ষকেই লিখে থাকবো। তোমরা কি এটা বুঝতে কোনো সমস্যা আছে? নাই, ধন্যবাদ। এবার আসো, তৃতীয় ছকটি হলো খতিয়ান পৃষ্ঠা। জাবেদার মোট ছক এর ঘর হলো 5টি। এই 5টির মধ্যে খতিয়ান পৃষ্ঠা এই ঘরটি হলো অলঙ্করণ মাত্র। অলঙ্করণ মাত্র এটার অর্থ কি? এই ছকে তোমাদের কোনো কিছুই লিখতে হবে না, তোমরা এই ছকটা ফাঁকা রাখবা। এবার আসো, চতুর্থ গড় ডেবিট টাকা এবং পঞ্চম গড় বা শেষ গড় ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা জেনেছি লেনদেনের দুটি পক্ষ থাকবে। একটি পক্ষ হবে ডেবিট, অর্থাৎ বেতন হিসাব লিখে আমরা ডেবিট গড়ে টাকা লিখব। একইভাবে নগদান হিসাব লিখে আমরা ক্রেডিট গড়ে টাকা লিখব। তাহলে আমি তোমাদেরকে এই পর্যায়ে এই নমুনা ছকের একটু বর্ণনা দেওয়ার চেষ্টা করেছি। আমরা এই নমুনা ছক থেকে যে জিনিসটি জানতে পেরেছি, প্রিয় শিক্ষার্থী, আমাদের জাবেদার নমুনা ছকে গড় কয়টি? 5টি। এবং কি কি? তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং সর্বশেষ ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লেনদেনের দুটি পক্ষই অনেক বেশি গুরুত্বপূর্ণ জাবেদার করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমাদের মাঝে লেনদেনের দুটি পক্ষর মধ্যে যদি টাকা আসে তাহলে কি হবে এবং টাকা যদি চলে যায় তাহলে কি হবে, আমি একটু আলোচনা করার চেষ্টা করছি, যেটা তোমাদের দুটি পক্ষ নির্ণয় করতে সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ধরে নাও এটা তোমাদের প্রতিষ্ঠান। আমরা ধরে নিলাম এটা আমাদের প্রতিষ্ঠান। ধরো আমাদের প্রতিষ্ঠানের নাম আকাশ। আমাদের প্রতিষ্ঠানের নাম আকাশ। তা আমাদের প্রতিষ্ঠানে যদি টাকা আসে, যদি কোনো কারো কাছ থেকে টাকা বা অর্থ আসে, অর্থ যদি আসে তাহলে দুটি পক্ষ হবে। প্রথম পক্ষ হবে নগদ এবং দ্বিতীয় পক্ষ হবে যার কাছ থেকে আসবে, যার নিকট হতে আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথম পক্ষ পাচ্ছি নগদ, দ্বিতীয় পক্ষ পাচ্ছি যার নিকট থেকে আসবে। এই ক্ষেত্রে তোমাদের একটু অ্যাকাউন্টিং সেন্সে, অ্যাকাউন্টিং জ্ঞানে আসতে হবে যে নগদ শব্দটির পরিবর্তে আমরা নগদান শব্দটি লিখব। নগদ শব্দের পরিবর্তে আমরা সবসময় কি লিখব? নগদান হিসাব লিখব। তার নগদান মূলত কোনো আলাদা কোনো হিসাব নয়, নগদ হিসাবটারই আরেকটি নাম, যেটা অ্যাকাউন্ট সেন্সে হিসাব বিজ্ঞানের নিয়ম অনুযায়ী নগদান শব্দটিকে লিখতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যদি আমাদের প্রতিষ্ঠানে কোনোভাবে টাকা আসে তাহলে নগদ হবে প্রথম পক্ষ, যার নিকট হতে আসবে তার নাম হবে দ্বিতীয় পক্ষ। তাহলে প্রিয় শিক্ষার্থী, একইভাবে যদি টাকা চলে যায় কারবার থেকে, প্রতিষ্ঠান থেকে যদি টাকা হ্রাস পায়, চলে যায়, প্রদান করা হয়, সেই ক্ষেত্রে এই প্রথম যে লেনদেনটি তোমরা দেখলা দুটি পক্ষ, তার বিপরীত হয়ে যাবে। অর্থাৎ নগদ হয়ে যাবে দ্বিতীয় পক্ষ, নগদান হিসাব হয়ে যাবে দ্বিতীয় পক্ষ, আর প্রথম পক্ষ হয়ে যাবে যাকে দেওয়া হবে, যাকে দেওয়া হবে। তাহলে এই বিষয়টি সম্ভবত তোমরা বুঝতে পেরেছ। আমাদের এই বিষয়টি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই প্রশ্নটা খাতায় লিখে নিও এবং তোমাদের প্রশ্নর উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করিও। আসো আমরা তাহলে এই হিসাবের নাম ও ব্যাখ্যার মধ্যে মূলত আমরা যদি টাকা আসে তাহলে নগদান হিসাব লিখব, আর যার কাছ থেকে আসবে তার নাম লিখব পরে। যদি উদাহরণস্বরূপ তোমরা জানতে চাও তাহলে আসো, পণ্য বিক্রয় করে 5,000 টাকা আদায় হলো। তাহলে পণ্য বিক্রয় করে যখন 5,000 টাকা আদায় হলো, টাকা অবশ্যই আমাদের কাছে আসছে, টাকা আমাদের কাছে আসছে, বিদায়ী আমরা লিখব নগদান হিসাব। এবং কোন খাত থেকে আসছে? বিক্রয় খাত থেকে আসছে, তাহলে লিখব বিক্রয় হিসাব। তাহলে এই ছকটিতে আমরা এইভাবেই প্রতিটি লেনদেনকে জাবেদা আকারে উপস্থান করব। আশা করি তোমাদের এই নমুনা ছকে লেনদেনের দুটি পক্ষ লিখতে বা বুঝতে কোনো সমস্যা হবে না। এরপরে চলে আসো, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা দেখো যে আমরা তোমাদের মাঝে সাধারণ জাবেদার কতিপয়
দাখিলা প্রদানের বিবেচ্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যেখানে শিক্ষার্থীরা সাধারণত এই বিষয়গুলো একটু টেকনিক্যাল, এই বিষয়গুলো একটু মনে রাখবা। তার মধ্যে আমি তোমাদের সাথে একটু আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা একটু প্রাণবন্তভাবে মনোযোগী সহকারে আলোচনাটা শুনবে এবং মাথায় ব্রেনে রাখার চেষ্টা করবে। প্রথমত 1 নাম্বার দেখো, পণ্য, মাল, চেক, 3টি শব্দ সবসময় মনে রাখবে। অ্যাকাউন্টস হিসাব বিজ্ঞান করার সময় পণ্য, মাল, চেক প্রভৃতি নামে কোনো হিসাব হবে না। তাহলে এখানে কি বিষয়টা বুঝতে পারলাম, যে আমাদের লেনদেনে যদি এই 3টা শব্দ থাকেও, তাহলেও এই 3টা শব্দ নিয়ে কোনো হিসাব খোলা যাবে না। অ্যাবসলিউট রাইট, 3টা শব্দ নিয়ে কোনো হিসাব খোলা যাবে না। ফর এক্সাম্পল, পণ্য বিক্রয় 5,000 টাকা। তাহলে এখানে যদি তুমি পণ্য বিক্রয় লেখো তাহলে ভুল হবে, সঠিকটা হবে হলো বিক্রয় হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা পণ্য বিক্রয় থাকা সত্ত্বেও পণ্য শব্দটি আমরা লিখব না, শুধু বিক্রয় লিখব। একইভাবে চেকে পণ্য ক্রয়, চেকে পণ্য ক্রয়, এখানেও তোমরা পণ্য শব্দটিকে লিখবে না, শুধু লিখবে ক্রয় হিসাব, অথবা চেক লিখবে না, শুধু লিখবে ক্রয় হিসাব। এবং একইভাবে চেকের পরিবর্তে তোমাদের লিখতে হবে চেক নামে কোনো হিসাব খোলা হবে না, যদিও অসংখ্য লেনদেন বর্তমানে চেকের মাধ্যমে হয়ে থাকে। আমরা চেকের পরিবর্তে ব্যাংক হিসাব লিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দ্বিতীয় বৈশিষ্ট্য থেকে আমরা জানতে পারবো সম্পদ ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় প্রভৃতি শব্দ থাকা সত্ত্বেও এই নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় এই শব্দগুলোকে ব্যবহার করা যাবে না। একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করো। নতুন আসবাবপত্র ক্রয় 20,000 টাকা। এখানে বলা হয়েছে নতুন আসবাবপত্র ক্রয়। তাহলে এখানে কি তোমরা নতুন আসবাবপত্র ক্রয় হিসাব লিখবে? অবশ্যই না। তাহলে কি লিখবে? আসবাবপত্র হিসাব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সম্পদ ক্রয় বিক্রয়ের সময় যদি ক্রয় বিক্রয় শব্দ উল্লেখ থাকে, পাশাপাশি যদি নতুন, পুরাতন উল্লেখ থাকে, তাহলে আমরা নতুন, পুরাতন, ক্রয়, বিক্রয় প্রভৃতি উজ্জ্ব রাখবো, শুধুমাত্র আমরা সম্পদের নাম ব্যবহার করব। এই পর্যায়ে আসো 3 নাম্বার রোলস থেকে আমরা কি দেখতে পাচ্ছি। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবসা প্রতিষ্ঠানে পণ্য ব্যবহার হবে, বিতরণ হবে, চুরি বা নষ্ট হবে। এই পণ্য ব্যবহার, বিতরণ, চুরি বা নষ্ট, এই ক্ষেত্রে আমরা কোন হিসাব প্রথম পক্ষ বা দ্বিতীয় পক্ষে লিখব? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমরা পণ্য নামে হিসাব লিখব না। আগেই বলেছি পণ্যের ক্ষেত্রে আমরা ক্রয় হিসাব লিপিবদ্ধ করব, এবং যেহেতু পণ্যটি আমাদের প্রতিষ্ঠান থেকে কমেছে বা কমে যাবে, সেই হেতু এটা দ্বিতীয় পক্ষ হবে, অর্থাৎ ক্রেডিট হিসাব হবে। এবার আসো প্রিয় শিক্ষার্থী, একটি উদাহরণ দেওয়া যাক। বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ 5,000 টাকা। এখানে ক্রয় হিসাব ক্রেডিট হবে। বিজ্ঞাপনের জন্য যখন তুমি পণ্য বিতরণ করবা, সাপোজ তুমি মনে করো আমাদের একটা টি-শার্টের দোকান, আমরা টি-শার্ট নিয়ে ব্যবসা করি। তাহলে আমি 50টি টি-শার্ট যদি আমি আমার এটার অ্যাডভার্টাইজিংয়ের জন্য বিনামূল্যে পণ্যটা বিতরণ করি কারো মাঝে, যে টি-শার্টগুলো গায়ে দিয়ে তারা চলাচল করবে, মানুষ আমাদের প্রতিষ্ঠানের নাম বা লোগোটা দেখে তারা আমাদের এটাকে চিনতে পারবে, আমাদের প্রতিষ্ঠানটি। তাহলে এই উদ্দেশ্যে যা কিছু করা হবে তাকে বলা হবে বিজ্ঞাপন। সেই ক্ষেত্রে বিজ্ঞাপন হিসাবটি একটি পক্ষ হবে, অন্য ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটি হবে ক্রয় হিসাব, দ্বিতীয় পক্ষটি হবে ক্রয় হিসাব। তা চতুর্থ নিয়মের মধ্যে তোমরা একটু খেয়াল করো, স্থায়ী সম্পদ অপচয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের প্রাত্যহিক জীবনে ব্যবসায় প্রতিষ্ঠানে আমরা সম্পদ ব্যবহার করার পাশাপাশি সম্পদের মূল্য কমে যায়। এই মূল্য কমে যাওয়াকেই আমরা অপচয় বলি। তাহলে এই অপচয়ের ক্ষেত্রে দুটি পক্ষ তোমরা যেটা লিখবা, সেই দুটি পক্ষের মধ্যে প্রথম পক্ষটি হবে অপচয় এবং দ্বিতীয় পক্ষটি হবে পুঞ্জীভূত অপচয়। ফর এক্সাম্পল, তোমরা একটু ক্লিয়ার হয়ে নাও, আসবাবপত্রের অপচয় 2,000 টাকা। তাহলে আসবাবপত্রের অপচয়ের ফলে যদিও আসবাবপত্র সম্পদের মূল্য কমেছে, কিন্তু আমরা দুটি পক্ষের মধ্যে প্রথম পক্ষ লিখব অপচয় এবং দ্বিতীয় পক্ষ লিখব পুঞ্জীভূত অপচয় হিসাব। আসো পঞ্চম বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায়ের মালিকের নিকট হতে যে কোনো সুবিধা গ্রহণ করলে মূলধন হিসাব এবং মালিককে সুবিধা প্রদান করলে উত্তোলন হিসাবে হিসাবভুক্ত হবে। মূলধন হিসাব ক্রেডিট হবে আর উত্তোলন হিসাব ডেবিট হবে। প্রিয় শিক্ষার্থী,
তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের একটি অনন্ত বৈশিষ্ট্যের অধিকারী এই মূলধন এবং উত্তোলন। আসো আমরা এই কথাটি একটু বোঝার চেষ্টা করছি। আমরা মূলধন এবং উত্তোলনের একটি ছকের মাঝে তোমাদেরকে আলোচনায় নিয়ে যাচ্ছি। এই আলোচনার মধ্যে তোমরা দেখো, যদি মালিক কোনো টাকা কারবারে দেয় তাকে বলা হবে মূলধন। অনুরূপভাবে যদি মালিকের নিজস্ব ব্যবহারে বা প্রয়োজনে মালিক যদি ব্যবসা থেকে টাকা তুলে নেয় তাহলে হবে উত্তোলন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মূলধন উত্তোলনের ধারণাটা স্পষ্ট হয়েছে বলে আমি বিশ্বাস করি, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা এটাও চট করে খাতায় তুলে নিও। আমরা নিচে দেখতে পাচ্ছি মূলধন হিসাব ক্রেডিট হবে, উত্তোলন হিসাব ডেবিট হবে। অর্থাৎ তোমাদের এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের লেনদেনের দ্বিতীয় পক্ষ হবে সবসময় মূলধন। যদি মূলধন আনা থাকে, মূলধন সবসময় ক্রেডিট হবে, অন্যদিকে উত্তোলন সবসময় ডেবিট হবে। এইটার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা মূলধন এবং উত্তোলনের একটি আমাদেরকে দিতে পেরেছি। আশা করি তোমরা মূলধন এবং উত্তোলন নিয়ে কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের একটি ছকের মাঝে দেখানোর চেষ্টা করেছিলাম। তোমাদেরকে ইতিমধ্যে নমুনা ছকটি দেখিয়েছিলাম। লেনদেনের নমুনা ছকটা কীরকম ছিল, 5টি গড় ছিল। আমরা এই পর্যায়ে যে 6টি লেনদেন আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম, বিবেচ্য বিষয়গুলো, সেই 6টি লেনদেনেরই 2টি করে পক্ষ এখানে দেওয়া আছে, যেটা তোমাদের আলোচনা হয়েছিল। এবং নগদান হিসাব ডেবিট প্রথম পক্ষ, মূলধন হিসাব ক্রেডিট। আর আমরা সমপরিমাণ টাকা দিয়ে ডেবিট করব এবং একই পরিমাণ টাকা দিয়ে ক্রেডিট করব, কারণ জাবেদার মধ্যে বলা হয়েছে একটি পক্ষ ডেবিট হবে সমপরিমাণ টাকা দিয়ে, আরেকটি পক্ষ ক্রেডিট হবে। অনুরূপভাবে জানুয়ারি 2 তারিখে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা ওই লেনদেনে যে পরিমাণ টাকা থাকবে 2 ঘরে একই টাকা হবে। একইভাবে জানুয়ারি 3 ক্রয় হিসাব আর ব্যাংক হিসাব। অনুরূপভাবে জানুয়ারি 4 নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব। জানুয়ারি 5 উত্তোলন হিসাব, ক্রয় হিসাব। এবং জানুয়ারি 6 অপচয় হিসাব, পুঞ্জীভূত অপচয় হিসাব। আমি তোমাদের যে 6টি লেনদেন আগের স্লাইডে উদাহরণস্বরূপ আলোচনা করেছিলাম, সেটাই আমরা জাবেদার ছকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তার প্রিয় শিক্ষার্থী, সর্বশেষ যে কাজটি করবা সেটা হলো ডেবিট দিকের যোগফল নামাবা এবং ক্রেডিট দিকের যোগফল নামাবা। এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখবা, ডেবিট দিকের যোগফল যত টাকা হবে, ক্রেডিট দিকের যোগফল সম পরিমাণ টাকাই একই টাকা হবে। তার ডেবিট দিকের যোগফল যেহেতু 80,000, ক্রেডিট দিকের যোগফলও 80,000 টাকাই হয়েছে। আর সর্বশেষ জাবেদার যে কাজটি দিয়ে তুমি তোমার গাণিতিক সমস্যা শেষ করবা, সেই কাজটি হলো হিসাব বন্ধ রেখা। অবশ্যই জাবেদার যোগফল নামিয়ে তুমি 2টি সমান্তরাল রেখা টেনে দিবা, যাতে করে এই রেখাটা টানার মাধ্যমে তোমার এই লেনদেনের সংগঠিত লেনদেনগুলো হিসাব শেষ হয়েছে বা বন্ধ হয়েছে বলে বোঝা যাচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মাঝে এখন যদি তোমাদেরকে আজকের ক্লাসের আলোকে যদি তোমাদেরকে 2-1টি প্রশ্ন রাখি যে জাবেদার সংজ্ঞা লিখো, জাবেদার একটি নমুনা ছক আঁকো, জাবেদার ছকে কয়টি গড় থাকে বা আছে। আশা করি তোমরা সবাই উত্তর দিতে পারবে এবং তোমাদের উত্তর দিতে কোনো সমস্যা হবে না। এখন আসো, সর্বশেষ আজকের আলোচনার আলোকে আমরা তোমাদেরকে একটি বাড়ির কাজ দিচ্ছি। খাতায় বাড়ির কাজটি তুলে নাও এবং তোমরা বাড়ির কাজের সমাধানটি সুন্দরভাবে এই স্কুল বন্ধ থাকা অবস্থায় বাসায় একা একা করে নিবে এবং বিদ্যালয় খোলার পরবর্তী সময়েই তোমরা বিষয় শিক্ষকের কাছে এই বাড়ির কাজটি উপস্থাপন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, বাড়ির কাজটি হলো তোমার পাঠ্য বইয়ের 66 পৃষ্ঠার উদাহরণ 1-এর জাবেদা ছকে করবে। আবারও বলছি, তোমরা বাড়ির কাজটি খাতায় তুলে নাও। পাঠ্য বইয়ের 66 পৃষ্ঠার উদাহরণ 1-এর জাবেদা ছকে করবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের মতো ক্লাস এখানেই সমাপ্তি টানতে হচ্ছে। তোমাদের সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।